রাব্বি, ভাই রিভার ট্রেনিং শুনছো? না ভাই। রিভার ট্রেনিং জানো না? ওকে, সো এটাকে বাংলায় বলে হচ্ছে নদী শাসন। মানে ধরো একটা ব্রিজ করা হয়েছে, এই ব্রিজের আগে পরে নদীর স্রোত কোন দিকে, বাঁক কোন দিকে, তার উপর ডিপেন্ড করে সিভিল ইঞ্জিনিয়াররা বুঝতে পারে আগে থেকেই যে নদীর কোন পাড় ভাঙার সম্ভাবনা বেশি। তো সেই পাড়ে তোমার হচ্ছে বাঁধ দেওয়া হয় যেন স্রোতের আঘাতে ওই পাড়টা ভেঙে না যায়। পাড় ভাঙতে থাকলে একসময় কি হবে, এই ব্রিজের যে পিয়ার, যে কলাম, এর নিচে কিছু থাকবে না। তো এখন একটু ভেবে দেখো বাংলা ভাষাটা জানি কেমন। একটা অঞ্চলের ভাষা গড়ে ওঠে তো ওই জায়গার মানুষের সংস্কৃতি, চিন্তাধারা, মূল্যবোধ সব কিছু মিলেই। তো ভেবে দেখো ইংরেজিতে যেটাকে বলতেছে রিভার ট্রেনিং, অর্থাৎ নদীকে প্রশিক্ষিত করা, সেটাকে বাংলায় এসে আমরা বলতেছি কিন্তু নদীর শাসন করা, নদী শাসন। তার মানে কি আমরা আমরা বাঙালি জাতিটা কি মানে প্রশিক্ষণ হচ্ছে শাসনে বেশি পোষ মানে, বেশি বোঝে, ঠিকমতো চলে? ব্যাপারটা খুব অদ্ভুত না? এই প্রসঙ্গে আর একটা জিনিসও মনে পড়ে গেল মনে হয়, যে তোমার কি বলো ওটাকে, এই যে বাংলা ভাষায় খেয়াল করে দেখো যে আপনি, তুমি, তুইয়ের একটা ব্যবধান আছে। অর্থাৎ কাউকে তুমি আপনি করে বলছো, কাউকে তুমি তুমি করে বলছো, কাউকে তুমি তুই করে বলছো, অথচ ইংরেজিতে কিন্তু নেই। ইনফ্যাক্ট আমার জানা মতে আর হয়তোবা পৃথিবীর দুই একটা ভাষায় থাকতে পারে, খুবই 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 কম সংখ্যক ভাষায়, যেখানে এরকম আপনি, তুমি, তুইয়ের ব্যবহার আছে। তো ব্যাপারটা খুব অদ্ভুত না? যে কেন জানি মনে হচ্ছে তুমি আমাদের দেশের সবাইকে, মানে এই 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 ভৌগোলিক অঞ্চলটাতে সবাইকে মনে হয়, হ্যাঁ আমি আমি সাম্যের পক্ষে, বাট একটা জিনিস বোঝা উচিত যে এখানে মনে হয় সবাইকে মানে ঢালাওভাবে একই রকমভাবে চালানো যায় না। প্রতিটা মানুষ, পৃথিবীর প্রতিটা মানুষই আলাদা, কিন্তু তারপরেও কেন জানি একটা মনে হচ্ছে যে এখানে একটু বেশি অন্যরকম এবড়ো থেবড়ো ব্যাপার আছে। কারণ স্বাভাবিকভাবে আমাদের জেনেটিক অ্যানালাইসিসও তো এইটাই বলে যে আমাদের দেশে বা আমাদের এই দিককার অঞ্চলে আমাদের জিনের মধ্যে জেনেটিক্যালি আমরা যত বেশি হাইব্রিডাইজড, যত বেশি অ্যামালগামেটেড, মানে যত বেশি সংমিশ্রণে আছি, পৃথিবীর খুবই কম এলাকার মানুষজনের এই অবস্থা। তো এটা থেকে আসলে কি বুঝতেছি? তো আমি ধরে নিচ্ছি রাব্বি, তুমি যে আমাকে ভিডিও করতে সহযোগিতা করতেছো, তুমি হচ্ছে আমাদের উপদেষ্টা দুইজন, নাহিদ এবং আসিফ, যারা আমার খুবই আদরের ছাত্রদের মতো। হয়তোবা আমার সৌভাগ্য হয় নাই ওদেরকে আমার ছাত্র হিসাবে পাওয়ার, কিন্তু ওদের ব্যাচের তো আমার লক্ষ লক্ষ ছাত্র আছে। সো আমি ধরে নিচ্ছি রাব্বি, তুমি এখন নাহিদ, তুমি এখন আসিফ। সো আমি নাহিদ আর আসিফের প্রতি কিছু কথা বলবো থ্রু দিস ভিডিও, অ্যাসিউমিং দ্যাট রাব্বি ইজ দ্যাট আসিফ অ্যান্ড নাহিদ। তো তোমাদের জন্য আমি যেটা বলবো, যে তোমরা মনে হয় জানো না বা বুঝতেছো না যে তোমাদেরকে নার্সিসিস্টিক ম্যানিপুলেশনের ভিতর দিয়ে নেওয়া হচ্ছে। নিশ্চয়ই বোঝো তোমরা এই ব্যাপারগুলো। তোমাদের কথা শুনে আমি যেটা বুঝি, তোমরা যথেষ্ট মাশাআল্লাহ স্মার্ট, চিন্তাধারায় অনেক বেশি সজাগ, আলহামদুলিল্লাহ। তো ব্যাপারটা একটু বোঝো, আমি বাকি সবার জন্য বলতেছি, যেন আমরা সবাই ওদেরকে বুঝি, বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে নার্সিসিস্ট তো আমরা জানি, মানে ব্যাপারটা কি, এরা কি কাজ করে না করে। ম্যানিপুলেশনের ব্যাপারটা হচ্ছে এরকম যে কেউ একজন উল্টাপাল্টা কিছু একটা করবে, রাব্বি এখন নদী থেকে তুলে আমাকে একটু কাদা মারবে, আমি বসে এখানে আরামে চা খাচ্ছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, তো আমার ডিস্টার্ব হওয়ার কারণে আমি ওকে প্রথমে বোঝানোর চেষ্টা করব, না বুঝলে তারপরে আমি চড়াও হয়ে যাব যখন ওর উপরে, তখন করা হবে কি, পাশ থেকে একজন ভিডিও করবে যে এই যে দেখেন লোকটা কত খারাপ, সে হচ্ছে এরকম কিউট চেহারার রাব্বির উপরে আক্রমণ করে বসছে, বাট উইদাউট শোয়িং দ্য ইনিশিয়াল থিং, যে আসলে কি কারণে আমি ওর উপরে চড়াও হলাম। সো এই যে ম্যানিপুলেশনটা, তোমাদেরকে টেনে হিস্ট্রিটা নামানোর জন্য তোমরা যে সংস্কারের কাজটা করার চেষ্টা করতেছো, আমি নিঃসন্দেহে, আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি, এবং তোমরাও জানো, সবাই জানে, সারা বাংলাদেশ বুঝতে পারতেছে, দ্য থিংস দ্যাট ইউ আর ট্রাইং টু ডু, ইউ আর নট বিং এবল টু, বিকজ তোমাদেরকে করতে দেওয়া হচ্ছে না। এবং এটা করতে না দেওয়ার পেছনেও আমার মনে হয় তোমাদেরও কিছু ভুল আছে, ডেফিনেটলি কিছু ভুল আছে, ভুল থাকে, স্বাভাবিক ব্যাপার, কম আর বেশি। সো তার মধ্যে একটা ভুল আমার কাছে মনে হয় যেটা, যে তোমরা এই যে মাত্র তিনজন, তুমি, নাহিদ আর হচ্ছে মাহফুজ, মাত্র তিনজন কেন,
আমার কথা হচ্ছে প্রতিটা মন্ত্রণালয়েই প্রত্যেক উপদেষ্টার অধীনেই আরও কয়েকজন করে ছাত্র প্রতিনিধি থাকা উচিত ছিল। তা না হলে এই যে গতকালকে রাতেও দেখলাম, গভীর রাতে যে যমুনার সামনে, মানে যমুনা নদী না, নদী তো মরেই গেছে বাংলাদেশের সব, যমুনার সামনে যে এই যে আহতরা, জুলাই আন্দোলনের আহতরা যে কি বলো এটাকে, অনশন শুরু করছে এবং ওইখানে যে হাসনাত আবার সেই 2 হাত তুলে বাঁচানোর চেষ্টা করছে, মানে থামানোর চেষ্টা করছে। এই সিচুয়েশনগুলো আসলে তৈরি হইতো না আমার কাছে মনে হয় তোমাদের যদি যথেষ্ট লোকবল থাকতো। জুলাই আন্দোলনের যারা আহতরা আছেন, নিহতরা আছেন, তাদের পরিবারকে ঠিকঠাক এখনও দেখভাল করা হচ্ছে না বা হয়নি। আমার খুব কাছের একজন সাদি স্যার, যাকে আমি সাদি ভাই বলে ডাকি, এই সাদি ভাই নিজে গুলি খাইছেন। তার কাছ থেকে আমি সরাসরি শুনছি যে বিভিন্ন হসপিটালে, ওনার তো এমনি চোখে সমস্যা, তার মধ্যে চোখের মধ্যে খাইছে গুলি। মানে একেবারে এমন না যে এটা ফেক কোনো কথা, এটা সবাই জানে যে এটাতে এমন না যে তোমাদের অনিচ্ছা, নো, নট লাইক দ্যাট। আমি জানি, খুব ভালো করেই জানি যে তোমরা চাচ্ছ করতে, কিন্তু করতে পারছো না। কিছুদিন আগে সার্জিসেরও আমরা দেখছি যে সে ওইখান থেকে পদত্যাগ করছে। কেন করতেছে? বিকজ করা যাচ্ছে না। তো করা যাচ্ছে না কেন? কারণ যথেষ্ট পরিমাণে লোকবল তোমাদের সাথে নেই। ডেফিনেটলি তোমরা এত অসাধারণ একটা কাজ করে দেখাইছো এই গণ অভ্যুত্থানে, তোমাদের সাথে ট্রাস্টেড লোক তো আরও আছে। এইখানে ট্রাস্টের একটা ইস্যু কাজ করে, তুমি যে কাউকে তো নিতে পারবা না। ফর সে ইউ ডোন্ট নো মি, সো ইউ শুড নট টেক মি। আমিও তোমার জায়গায় হইলে নিতাম না যে এটা কি, হু ইজ দ্যাট গাই, হি মেক্স ফানি ভিডিওজ অনলাইন, মানে কেন আমি তাকে নিব, তাই না? সো ডেফিনেটলি এই জিনিসগুলো লক্ষ্য রাখা উচিত, কিন্তু তোমাদের শক্তি বাড়াইতে হবে। আর যা কিছু রটে তার তো কিছুটা হইলেও বটে। মানে ঘটনাটা তো আমরা বুঝি, তোমার কথার টোন শুনে বুঝছি নাহিদ, যে তোমরা মনে হয় একটু চাচ্ছ যে পদত্যাগ করে, উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে তোমরা রাজনৈতিক দলের দিকে যাবা। আমি এইটার ঘোর বিরোধী ভাই, এটা কইরো না প্লিজ। এইটার এখনও সময় আসে নাই। ব্যাপারটা বোঝো, একটা পেরেক দেওয়ালে ঠুকতে গেলে পেরেকটা কিন্তু বেশ কিছুক্ষণ হাতে ধরে রাখতে হয় বাম হাত দিয়ে, তার ডান হাত দিয়ে পিটাইতে পিটাইতে যখন ওর গাইডিং অ্যাক্সিস ঠিক হয় যে ওই বরাবর যাবে, তখন তুমি কেবল বাম হাতটাকে রিলিজ করতে পারো। তার আগ পর্যন্ত কিন্তু ছাড়লে চলবে না। ওই পেরেক কিন্তু বেকায় তাকায় কই চলে যাবে তার কোনো ঠিকও নাই, পুরা জিনিস তো চুরমার করে ফেলবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ নট দ্য টাইম। 15টা বছরের বেশি সময় ধরে এই দেশের প্রতিটা সিস্টেম ধ্বংস করা হয়েছে, এভরি সিঙ্গেল সিস্টেম। সেখানে তোমরা 6 মাস থেকে কি মনে করতেছো যে তুমি রাজনৈতিক দল করবা, দেশ বদলায় ফেলবা? ট্রাস্ট মি, ইট উইল বি জাস্ট অ্যানাদার মেস। এবং আমি চাই না, ফোর্সে আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির অনেক বড় বড় কর্তা ব্যক্তিরা আছেন, আমি খুব সম্মান করি, ভয়াবহ সম্মান করি। তারেক জিয়ার সম্পর্কে যখন আমরা ভার্সিটিতে ছিলাম, আমাদের বন্ধুরা বা বড় ভাই ছোট ভাই মিলে যখন পচাইতো, আমি যে কিভাবে ডিফেন্ড করছি উপরে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ এগুলো তো আমি অন ক্যামেরা করি না, এখন এসব প্রমাণ দেখাইতে পারবো না। আমি নিজে যে পরিমাণে ডিফেন্ড করছি যে ভাই, তোমরা যদি কম্পেয়ার না করো, মানে তাহলে কেমনে বুঝবা যে এই আওয়ামী লীগের তুলনায় বিএনপি 1000 টাইমস বেটার। মানে আমি যদি কয়েকটা শাসনামল চিন্তা করি, এখন আমার ভিডিওতে গালিও খাইতে পারি, আই ডোন্ট কেয়ার, আমি প্রমাণ করে দেখাইতে পারবো। এবং আন্দোলনের পরবর্তীতে যখন বিএনপি কথা বলা শুরু করছিল, আই রোট এ স্ক্রিপ্ট অলসো টু টেল অ্যাবাউট বিএনপি, যে আওয়ামী লীগের সাথে বিএনপির কিসের তুলনা করতেছে। ফরসে স্টুপিডের মতো কতগুলো তুলনা শুরু করছিল জেনজির পোলাপান, যারা জানেই না কিছু, যে কি আয়নাঘরের সাথে হাওয়া ভবনের তুলনা, কিসের মধ্যে কি, হোয়াট ডু ইউ নো? দ্যাট ইজ জাস্ট আ নেম, ক্যাচওয়ার্ড, যেটা তোমার মনে টানতেছে, শুনতে শ্রুতিমধুর লাগতেছে, মুখরোচক লাগতেছে, মানুষ বলে বেড়াচ্ছে, তুমি শুনে বেড়াচ্ছ যে ওনারা বানাইছিলেন আয়নাঘর, আপনারা বানাইছিলেন কি হাওয়া ভবন। স্টুপিড, ইউ ডোন্ট নো এনিথিং। কিসের সাথে কিসের তুলনা? তো যা বলছিলাম, যে সেই যে বিএনপির আমি বলবো না সবাই ভালো বা সব কিছু ভালো ছিল, নো, অনেক প্রবলেম ছিল, অনেক দুর্নীতি করছে, বাট আওয়ামী লীগের কাছে দ্যাট ইজ জাস্ট নাথিং, কিচ্ছু না। সো ব্যাপারটা হচ্ছে যে সেইখানে সেই বিএনপির অনেক বাঘা নেতা, যাদেরকে আমি যথেষ্ট পরিমাণে সম্মান শ্রদ্ধা করতাম, তাদেরও এখন বিভিন্ন সময়ের কাজ দেখে মনে হয় যে হোয়াট কাইন্ড অফ স্টুপিডিটি ইজ দিস। একটা মানুষের তো ভুল ত্রুটি থাকবে, সব ঠিক আছে, বাট বিশ্বাস করো ভাই, এখন দেশটাকে যথেষ্ট সংস্কার না করে, যথেষ্ট লাইনে না এনে, তুমি আসিফ এরা যদি পদত্যাগ করে যদি নতুন রাজনৈতিক দলের দিকে যাও, বিশ্বাস করো ভাই, ইউ উইল বিকাম অ্যানাদার শিট লাইক দিস। যা ছিল তাই হয়ে যাবে। এই কাজ করা যাবে না। তোমরা 2জন বের হয়ে যাবা, তোমরা 3জন বের হয়ে যাবা, তার মানে হচ্ছে সিম্পলি ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে একা হয়ে পড়লো। তাকে একটু সময় দাও ভাই, তাকে আরেকটু সময় দাও, আরেকটু সময় দাও প্লিজ।
করজোড়ে আমি চাইছি, এটা খুব দরকার সারা বাংলাদেশের পক্ষ থেকে আমি বলছি। এবং তোমাদের নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা, সংবাদ মাধ্যমগুলো, আমাদের সংবাদ মাধ্যমগুলো তো আরও বড় স্টুপিড, সবচেয়ে বড় স্টুপিড আমাদের মিডিয়াগুলো। এই মিডিয়াগুলো যদি সহি থাকতো, সৎ থাকতো, 15 বছর কোনোভাবে ওই হাসিনা সরকার টিকতে পারতো না তাদের এই অন্যায়গুলোর পরে। তারা জাস্ট পদলেহন করে করে এক একটা নিউজ বানাইছে, যখন যেটা ক্লিক বেইটের, মানে যেটা দিলে পাবলিক খাবে ওই জিনিস নিয়ে তারা কথা বলছে। এরা এখনও যা করতেছে এইটাও সেই পদলেহন, এটা এখনও সেই পদলেহন। এবং এখানে একটা মজার ব্যাপার দেখো, জামাত ইসলাম কিছু ভালো ভালো কাজ করতেছে, আসলেই ভালো ভালো কাজ করতেছে। আমি প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জিনিসের প্রত্যাবর্তনকে খুবই স্বাগত জানাই। এই আওয়ামী লীগ যদি 50 বছর পরে, 30 বছর পরে অন্য নামে, অন্য মানুষ দিয়ে, ততদিনে তো আর এইসব মানুষ থাকবে না। যদি তাদের ধ্যান ধারণা দূর করতে পারে, ভাই একটা মানুষ তো বদলায়। ওই যে জহির রায়হানের কবর নাটকে সম্ভবত পড়ছিলাম, মানুষ বদলায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, মরে গেলে পচে যায়। তো বদলাইতে হবে, বদলাইতে তো হবেই। যদি আওয়ামী লীগ বদলে ফিরে আসে, ওয়েলকাম দেম, বাট সেটা এখন না, ওই রক্তের দাগ এখনও শুকায় নাই। সেটার জন্য কমপক্ষে আরও 30 বছর অপেক্ষা করো ভাই, ট্রাস্ট মি। এটা করতে হবে যে এত বছর একটা সময়সীমা বেঁধে দিতে হবে, এর আগ পর্যন্ত আসাই যাবে না। আমি জানি না আমি কি বলতেছি স্টুপিডের মতো, বাট আমি জানি না। তো যেটা বলছিলাম, এই যে জামাত ইসলামী যথেষ্ট ভালো ভালো কাজ করতেছে আন্দোলনের পর থেকে, দেখা যাচ্ছে মানে আনবিলিভেবলি ভেরি গুড ওয়ার্ক। ওইটা দেখে বিএনপির লোকজনরা সম্ভবত মনে করছে, এই রে কিরে ভাই, পাবলিক অ্যাটেনশন তো পুরোপুরি জামাত নিয়ে যাচ্ছে, তাহলে আমরা কই গেছি। ওরা তাড়াতাড়ি যে কি যে পাগলের মতো করতেছে আমি জানি না। সেদিন রুমিন ফারহানার দেখলাম, টক শো দেখলাম, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের সাথে। মানে আমার জাস্ট নিজের উপরে যে রাগ লাগতেছিল যে আন্দোলনের সময় 4 তারিখে 4 আগস্ট আমি যে ভিডিওটা বানাইছিলাম ব্লকচেইন গভর্নেন্স মডেল, ওইখানে আমি কয়েকজনকে রাখছিলাম যে এরা হচ্ছে মানে হাসিনা তো চলে যাচ্ছে, আমি আগের দিনই বুঝে ফেলছি যাবে গা, থাকবে না। সো আমার সেই ভিডিওর করা প্রত্যেকটা প্রেডিকশন না মিললেও প্রায় 80% মিলে গেছে। ইভেন আমি সেখানে প্রধান উপদেষ্টার হিসাবে যাকে চাইছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটাও মিলে গেছে পর্যন্ত। সেইখানে আমি রুমিন ফারহানাকেও রাখছিলাম যে বিকজ কি, মানে এই মহিলাটা বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, আই ডোন্ট কেয়ার, মানে তার কথাবার্তা, তার চিন্তাভাবনা আমার ভালো লাগে। বাট উনি যে কাজটা, যে বিশ্রী কাজটা করলেন, আমার খুব খারাপ লাগছে নিজের প্রতি। যে আপনাকে যে পরিমাণে সম্মান শ্রদ্ধা করতাম, আপনি প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে ডেকে এনে এইভাবে বিশ্রীভাবে, মানে কথা বলারও তো একটা টোন আছে ভাই, এটা কেন এইভাবে অপমান কেন করবেন? মানে এটা তো স্রেফ অপমান। আর আমি এই ক্ষেত্রে এই যে প্রেস সচিব, উনি সম্ভবত বুয়েটের, আমি শিওর না, বুঝলাম না কিছু, এএফপির প্রধান ছিলেন বাংলাদেশে, তো শফিকুল ইসলাম নাম সম্ভবত, না কি যেন, ভুলে গেলাম। মানে ভদ্রলোককে ভালোই লাগতেছে তার কাজবাজ। তো উনাকেও আমি বলবো, বা উনার মতন যারা আছেন তাদেরকে আমি বলবো, আপনাদেরকে এই 71 টিভির মতো বিশ্রী চ্যানেল বা এই সব যারা করে বেড়াইছে, আমরা দেখছি আগে, এরা ডাকছে আর আপনারা গেছেন কেন? আপনারা যাবেন কেন? ডাকলেই কি যাইতে হবে? মানে আমার কথা হচ্ছে, যদি সংবাদ মাধ্যমে আপনাদের যোগাযোগের প্রয়োজন হয়, আপনারা নিজেরা সংবাদ সম্মেলন আয়োজন করেন, প্রেস কনফারেন্স আয়োজন করবেন আপনারা নিজেরা, যেখানে নিয়ন্ত্রণ আছে। আগে বাঙালির মিডিয়াকে, বাংলাদেশি মিডিয়াকে শিখান ভদ্রতা কী জিনিস। আমরা তো জানি এদের অভদ্র আচরণটা। এখন সবাই মিলে আমার বিরুদ্ধে লেগে পড়লেও কিচ্ছু আসে যায় না, ট্রুথ মাস্ট বি টোল্ড। স্টুপিড, মানে জাস্ট ক্লিক পাওয়ার আশায় কী সব শিরোনাম দিয়ে ভুল ভাল মিথ্যা অপতথ্য, আর এটাকে সাংবাদিকতা বলে। ভাই আমি সাংবাদিকত্ব নিজে না, আমি কি শিখাবো? বাট এইটুকু তো বোঝা যায়, ওই সংবাদ মাধ্যম বলছে বলে আপনি ওর বরাদ দিয়ে কিছু একটা বলে দিবেন? আপনার নিজস্ব কোনো রিসার্চ নাই, আপনার নিজস্ব কোনো টিম নাই যে এটা ভেরিফাই করার জন্য। জাস্ট ওই মাধ্যমে এটা বলেছে বলে জানা যায়, নেটিজেনরা এটা বলছে বলে জানা যায়। এইটা সাংবাদিকতা? এইটা সাংবাদিকতা? আমি হালকা একটু ফটোগ্রাফি শিখছিলাম, সেইটা সুবাদেই তো বলতে পারি ভাই, দ্যাট ইজ নট জার্নালিজম। নো হাউ। একটা কিছু পাওয়া গেছে আর আপনি বলে দিচ্ছেন। এনিওয়ে, সো আমার এই ব্যাপারগুলো একটু বুঝো ভাই, যে এইভাবে মানে ছেড়ে গুড়ে দিয়ে চলে যায়ও না। সো আমি কিছু টপিক ভুলে যাই, আমি এই কারণে লিখে রাখছি। সো বিএনপি প্লিজ মিডিয়া অ্যাটেনশন পাওয়ার জন্য এগুলো করেন না, এগুলো করে আসলে ভালো হবে না আর কি, মানে পাবলিক পজিটিভলি নিবে না। আর আই বিলিভ বিএনপি আওয়ামী লীগের মতো না, মানে কি বলা যায় এটাকে, অনেক 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 বেশি বেটার আপনারা, কিন্তু সময় দেন। এই মানে নির্বাচন করে পাগল হয়ে যায় না, সব কিছুর সময় আছে আর কি। আর ওই যে একটা ভিডিও দেখলাম গতকালকে মনে হয়, যে মে 5 সাল
তুম 5 সাল মে 5 সাল, মানে বোঝা যাচ্ছে মনে হয় আর কি যে এখানে কোনো একটা ঘটনা ঘটতেই পারে। এবং বিএনপির কি বলে একজন সিনিয়র মন্ত্রী, উনিও সম্ভবত সেদিন একেবারে জনসমাবেশের মধ্যে বলে ফেলছেন যে বিএনপির অনেকজন সম্ভবত রয়ের এজেন্ট আছে, রয়ের সাথে যোগাযোগ আছে। সো এইগুলো আমরা বুঝি ভাই, এগুলো বলা লাগে না আর কি। আচ্ছা, তারপরে আর একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে একটা মিথ্যা কিন্তু বারবার বলতে থাকলে প্রতিষ্ঠিত হয়ে যায়। তো আওয়ামী লীগ এই যে 15 বছর ধরে যত বিলিয়ন বিলিয়ন ডলার, টাকা না ডলার মারছে, লুটপাট করছে, এই টাকাগুলো তো তারা যথেষ্ট স্মার্ট, দে আর এক্সট্রিমলি স্মার্ট, মানে বিএনপির চেয়ে 1000 গুণ স্মার্ট, বাট লোক খারাপ, দ্যাটস দ্য প্রবলেম। ওরা এই টাকাগুলো তো বসে বসে খায় নাই, তারা এই টাকাগুলো বসে বসে ইনভেস্ট করছে। ওইসব ইনভেস্টমেন্ট থেকে এখনও টাকা আসতেছে তাদের, সেই টাকা দিয়েই মূলত আমাদেরকে আন্ডারমাইনিং করা হচ্ছে, এই দেশটার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যা কিছু করা হচ্ছে ওদের মদদেই, ওদের টাকাতেই চলতেছে। সো এখানে আমাদের বোঝা উচিত যে আমাদের কী পরিমাণে ধীশক্তির পরিচয় দিতে হবে, কিভাবে লেগে থাকতে হবে। একটা মিথ্যা বারবার বললে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায়। সো ওরা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে ওদের পেজ থেকে বিভিন্ন মন্ত্রী শান্ত্রী পালায় পালায় আছে যারা, তারা হচ্ছে বিভিন্ন উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, তারা এখনও পর্যন্ত তাদের কৃতকর্মের জন্য লজ্জিত না। জুলাইয়ের কৃতকর্ম তো বটেই, 15টা বছর ধরে এই যে গুম জননী যা যা শুরু করছে, মানে এটা কোনো মানুষের পর্যায়ে পড়ে? এটা ভাই কী কাজ করছে? এবং তারা স্টিল নাও কথা বলে যাচ্ছে। এবং আমাদের বুঝতে হবে, নাহিদ আসিফ, মাহফুজ, তোমরা বোঝো ওই কত বিলিয়ন ডলার তাদের পকেটে আছে, আর তোমরা কত শূন্য থালা নিয়ে বসে আছি। সেই অবস্থায় উই আর ফাইটিং দেম। সো এখন কিন্তু বিভাজনের সময় না ভাই, এখন কিন্তু একতাবদ্ধ হওয়ার সময়। সো আমি আমার লাস্ট টপিকটা একটু বলে দিই। এই যে ভারত আমাদেরকে 3 দিক থেকে যে ভৌগোলিকভাবে ঘিরে ধরে আছে, তাদের পেটের মধ্যে আমরা বসবাস করতেছি। কপাল আল্লাহ দিছে, আর কি করা যাবে। এবং তারা সীমান্তে কাঁটাতারের বেড়াটা যেভাবে দিচ্ছে, কালকে একটা রিপোর্ট দেখতেছিলাম কোন একটা চ্যানেলে, সম্ভবত চ্যানেল 24 না কোনটার, যে তারা ওইখানে সীমান্ত থেকে, মানে আমি যদি এখন ভারতে থাকি, ওটা যদি বাংলাদেশ হয়, এইখান থেকে যে বাংলাদেশ ডিরেকশনে যে লাইটটা মারতেছে বেশ কয়েকটা এলাকায়, ওইখানে ফসলের তো ক্ষতি হচ্ছে। ব্যাপারটা বোঝো কত সুচতুর একটা প্ল্যান। ফসলের ক্ষতি হবে, এবং যেহেতু এই দিক থেকে লাইটটা দেওয়া হচ্ছে, সো দ্যাট ব্যাক সাইড ইজ টোটালি ইন ডার্ক। সো যার ফলে ওই পাশে যে তারা কি করতেছে, কতগুলো বন্দুক তাক করে বসে আছে, কখন যে ট্যাঙ্কগুলো নিয়ে এসে হাজির করছে, কিছু কিন্তু বোঝার কোনো উপায় থাকবে না। নাইট ভিশন ক্যামেরা দিয়ে তুমি কতক্ষণ তাকায় থাকবা? তো এই যে কাঁটাতারের বেড়াটা দেওয়া হয়েছে, মানে ভাই আমি কি বলবো, আমি তো সেই ছোটোবেলায় একটু মার্শাল আর্ট শিখছিলাম। যারা একটু মার্শাল আর্ট জানেন বা যুদ্ধ বোঝা লাগবে না ভাই, একটু কমন সেন্স রাখেন, তাদের বুঝে ফেলা উচিত এই কাঁটাতারের বেড়াটা যে দিচ্ছে, এইটার উদ্দেশ্যটা আসলে কি, এটা ভয়ঙ্কর একটা ব্যাপার কিন্তু। এবং এটার বিরুদ্ধে যে বাংলাদেশ বর্ডার গার্ড এখন গর্জে উঠেছে, আগে যেটা করতে পারেনি, এবং তার মধ্যেই তো অলরেডি অনেক জায়গায় দিয়ে ফেলছে। মানে আমি জানি না, মানে এটার পরিণতি কি ভয়াবহ হবে, জাস্ট আনবিলিভেবল। কাঁটাতারের বেড়ার ওপারে দাঁড়িয়ে একটা একটা করে শ্যুট করতে থাকবে, প্রতিদিন করবে না, 2 মাস 1 মাস পর পর একটা করে ফালাচ্ছে। ওই এলাকা দিয়ে মানুষজন আর থাকবে না। ওই যে ময়ূক রঞ্জনের সেই কথা, থাকবে না, বাংলাদেশ থাকবে না। মানে ভাই আমার এটা ছবি এঁকে দেখানো ছিল, সরি, আমি এখন নদীর পাড়ে চা খাচ্ছি, এর এখন তো বলা সম্ভব না, কিচ্ছু করতে পারবো না আমরা যদি করতে চাই ওই কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ওপাশে করতে হবে। দ্যাট ইজ এ স্ট্রেট ভায়োলেশন অফ এভরিথিং, নট অনলি ইন্টারন্যাশনাল ল। এটার মানে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। যদি মানবিক দৃষ্টিকোণ থেকে তাকাই, ও যে আমার মানুষ মেরে ফেলতেছে, এটাও যুদ্ধ ঘোষণা করা। কিন্তু ওই 2-1টা মানুষ মেরে ফেলার জন্য, প্রতি 2 মাস 1 মাস পর পর মানুষ মেরে ফেলার জন্য আমি কিন্তু ওকে আক্রমণ করতে পারবো না। যখনই তুমি আক্রমণাত্মক পর্যায়ে চলে যাবা, তখনই ও তোমার বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে দিবে, ইন্টারন্যাশনাল একটা মিডিয়া অ্যাটেনশন টেনে নিবে, তুমি একঘরে হয়ে যাবা। এটা ভাই আমরা বুঝতেছি না কেন, আমরা কিভাবে আরও শক্ত পদক্ষেপ নিব আমি জানি না। বাট বর্ডার বরাবর বর্তমান সরকার যে কঠোর পদক্ষেপ নিয়েছে, এটার সম্পূর্ণ সপক্ষে আমি, এবং অনেক বেশি ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। এটা তাদের দায়িত্ব এটা করা। সো ধন্যবাদ দেওয়ার কিছু নাই, স্যালুট জানাই। সো আমি আবারও রিকোয়েস্ট করব ভাই, এই ভুলটা যেন আমরা না করি প্লিজ। মানে তোমরা এখন এই উপদেষ্টা পরিষদ থেকে সরে যাও না, বরং পারলে ওইখানে আরও কয়েকজন উপদেষ্টা নিয়োগ করো, তোমাদেরই মতো শক্ত সামর্থ্য আরও কয়েকজনকে নিয়োগ করে। ইভেন আমি বলবো তোমাদের চেয়ে শক্ত যদি কেউ থেকে থাকে, যে ঘাড় তাড়া এটা করার কথা, এটা করে ফেলতে হবে, নো ম্যাটার হোয়াট। কতজন আরও উপদেষ্টা আওয়ামী ফ্যাসিবাদীর সমর্থনে আছে, কারা কিসে বাধা দিচ্ছে, বাধা দিবে তো স্ট্রেট একেবারে মিডিয়ার সামনে এসে বলে দিবে, ফেসবুক লাইভ করে জানাই দিবে যে দ্যাট ইজ হোয়াট ইট ইজ হ্যাপেনিং বিহাইন্ড। আপনারা কেউ জানেন না?
এটা আমাকে করতে দেওয়া হচ্ছে না। এরকম শক্ত পদক্ষেপওয়ালা লোকজন লাগবে ভাই। এই তেরা দেশকে সোজা করার জন্য আমি লাস্টে আবারও মনে করে দিচ্ছি প্রথম কথাটা, এটা কিন্তু রিভার ট্রেনিংয়ের দেশ না, এটা নদী শাসনের দেশ। সো আমরা ছোটোবেলায় যে ইতিহাস পড়ার সময়, আমাদের সময় সমাজ বই বলতে, এখন মনে হয় বিজিএস বলে, তোমরা বিজিএস নামে পড়ছো, ওইখানে বিভিন্ন ওই যে বাংলার সুবেদার অমুক তমুকের কথা লেখা থাকতো না, যে বিভিন্ন কি বলে বিপ্লব প্রতিরোধ ওনারা কঠোর হস্তে দমন করেছিলেন। সেই কঠোর হস্তে দমন করা লাগবে, তবে মনে রেখো শাসন করা তারই সাজে, আদর করে যে। সো তোমাদের ওই আদরের শাসনের ব্যালেন্সটা কিন্তু রাখতে হবে, যে কাকে আদর করছো, কাকে শাসন করছো, কখন কি করছো। আর তারপর আরেকটা, আমি তো কথা বলতে বলতে কতদূর যাব, এই যে গত 2-3 দিন ধরে ইন্টারনেটে ভেসে বেড়াচ্ছে যে খাল খনন কর্মসূচিতে যে লাল গালিচা কেন বিছানো হয়েছে, বা লাল গালিচার উপর দিয়ে কেন হেঁটে গেছো। আমি এটা জানি দ্যাট ওয়াজ নট ইন ইউর হ্যান্ড। এটা টোটালি যারা আয়োজন করছে ওইখানে, ওই বিভিন্ন লোকজন দিয়ে, কন্ট্রাক্টর দিয়ে করায় ফেলে। ওই কন্ট্রাক্টর হয়তো নিজে ভালোবেসে করছে যে একটা লাল গালিচা পাতায় দেয়, ওটা তো গালিচাও না, এটা জাস্ট একটা কার্পেট আর কি, কি ঘোড়ার ডিম। ওখানে ডেফিনেটলি একটা রিস্ক ছিল, রিস্কি জায়গা ছিল, তো এটা তো বোঝা যাচ্ছে। বাট এটা নিয়ে পাবলিক রিয়াকশন দেখছো, এই রিয়াকশনগুলোতে না তোমরা নাহিদ, আসিফ, মাহফুজ, তোমরা মন খারাপ করো না। এই টাইপের পজিটিভ ক্রিটিসিজম থাকুক না থাকুক, একটু মেনে নাও। এই ক্রিটিসিজমগুলোর কারণে দেখো পরবর্তীতে আর কখনো কোথাও দেখবা না যে এই টাইপের কোনো ঝামেলা হবে। সো টেক ইট পজিটিভলি, বাট মনটাকে শক্তও করো। আর মিডিয়াকেও বলছি স্টুপিডিটি বাদ দেন ভাই, ওই সস্তা পাবলিক অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করেন না। এইটা আপনারা বুঝতেছেন না যে 2 দিনের আপনার একটু ফেসবুকে ভিউ খায়া আপনি পুরো দেশটাকে ধ্বংস করে ছেড়ে দিচ্ছেন। এতটুকু ম্যাচুরিটি কবে হবে, এতটুকু ম্যাচুরিটি আমাদের মিডিয়াদের কবে হবে আমি জানি না। সো মরা নদীর পাড় দিয়ে এইটাই মেসেজ ছিল। আল্লাহ হাফিজ।